বাড়ির পর বাড়ি, প্লটের পর প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে, মাল্টি স্টোরের বিল্ডিং উঠছে, প্রমোটিং হচ্ছে। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, টাকাগুলো কার কাছে ঢুকছে? কালী পুজোয় যে বাজি ফাটে তা নয়, এরা সারা বছর অন্যান্য কারণেও বাজি ফাটে এবং বলা হয় যে এদের দুজনের ভালোবাসার ফল হচ্ছে এই বাজি ফাটা। সিপিআইএম আপনাদের কাছে মডেল টিচার হয়, সেই টিচারকে দেখে লোকে ভালো জিনিস শেখে। যদিও সিপিআইএমের ভালো কিছু নেই, সেটা পরের বিষয়, কিন্তু ভালো না শিখে আপনারা খারাপগুলোই শিখছেন। 25-75-এর ব্যালেন্স যদি ডিস্টার্ব হয়, এখানে যদি 50-50 হয় বা 75-25 হয়ে যায়, তখনই গন্ডগোলটা লাগছে। থার্ড বাট তাদের রহন সহন দেখুন, তাহলে বুঝতে পারবেন যে টাকাগুলো তার কিছুদিন আগেও পর্যন্ত সম্ভবত তারা সাইকেলে করে ঘুরে বেড়াতেন। এখন তাদের এক একজনের 2-3টে করে গাড়ি, বড় বড় বাড়ি, হাতে দামি দামি ফোন, গলায় মোটা সোনার চেন, কোথা থেকে আসছে? এরাই তো যাদের কথা বলছেন, এরাই তো আবার ইন্ডিজোটে একসঙ্গে আছে। যখন জানে তৃণমূল এত দুর্নীতিগ্রস্ত, ইন্ডিজোটে আছেন কেন ওদের সঙ্গে? রাজ্যের মানুষ বুঝে গেছে যে লাল রং মানে এখানে ডেঞ্জার, বুঝতে পেরেছেন? তো সেই ডেঞ্জারের কাছে কাছে কে আর যেতে চায় বলুন? নমস্কার, বাংলা হান্টি সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কেয়াদি। কেয়াদি, বাংলা হান্টি প্রথমত আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিগত বেশ কয়েকদিন ধরে কলকাতার, দক্ষিণ কলকাতার মূলত 108 নম্বর কিংবা 7 নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেখানে জলা জমি কিংবা স্থানীয়দের যে মাঠ রয়েছে, সেই মাঠ জমি হাঙরদের কবজায় চলে গেছে। এই বিষয়টি কি বলবেন আপনি? দেখুন, এটা জমি হাঙর বললে ভুল হবে, এটা তৃণমূলের জমি হাঙর। একেবারেই নির্দিষ্ট করে বলতে গেলে এখানকার কাউন্সিলরের পৃষ্ঠপোষকতায় ধীরে ধীরে জমি দখল হয়ে যাচ্ছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যেগুলো জলা জমি, সেই জলা জমিকে ভরাট করে জমির চরিত্র পাল্টে জমি কবজা করে নেওয়া হচ্ছে। এই যে একটা রিসেন্ট আপনারা শুনবেন, আপনাদের এতে বাংলা হান্টও দেখিয়েছে গুলশান কলোনি। গুলশান কলোনিটা কি, এখানে কিছু আগে জলা জমি ছিল। একটা ছবি তো ভাইরাল হয়েছে যে মানে 2007-08-এ যে জমিটার চরিত্র দেখেছিলাম, জলা জমি ছিল, সেই চরিত্রটা আমূল বদলে সেখানে বাড়ির পর বাড়ি, প্লটের পর প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে, মাল্টি স্টোরের বিল্ডিং উঠছে, প্রমোটিং হচ্ছে। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, টাকাগুলো কার কাছে ঢুকছে? 108 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছেন, উনি বলছেন যে ওনার এলাকায় কি হচ্ছে উনি জানেন না। তাহলে তো এটা তো প্রশাসনের গাফিলতি রয়েছে, উনি জানেন না নিজের ওয়ার্ডে কি হচ্ছে। না, উনি এটা জানেন না, উনি জানেন না হায়দারের নামে এতগুলো অভিযোগ রয়েছে। নিঃসন্দেহে সুশান্ত ঘোষ, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, তিনি বেঁচে গেছেন। নিঃসন্দেহে এটা রাজনৈতিক, উনি আমার সহকর্মী বলে আমি তার সুস্থতা জানাচ্ছি। কিন্তু এরই সঙ্গে যার নামে অভিযোগ উঠছে যে হায়দার, তার ঘনিষ্ঠ সুশান্তবাবুর, তার নামে এতগুলো অভিযোগ রয়েছে যে জমি মাফিয়া, সে তার সঙ্গে দেখা করতে এসেছিল হায়দার এই ঘটনার পরে। কিছুই জানেন না সুশান্তবাবু। উনি জানেন না যে কি করে এই রাস্তায় প্লট করে করে ওই ফুটপাথগুলো সব কনভার্ট করে দোকানঘর করে দেওয়া হচ্ছে। কার কাছে যাচ্ছে? যদি ওনার কাছে না যায়, তাহলে কি পুরসভার কাছে যাচ্ছে? তাহলে তো ববি হাকিমকে জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন করতে হবে। বলছেন উনি জানেন না। না, এই রাজ্যে দেখুন এই গার্ডেন রিচের মতন জায়গায় এই একটা বিল্ডিং ধসে পড়লো, মানুষের মৃত্যু হলো। ফিরহাদ হাকিম বলছেন প্রমোটারের দোষ, কাউন্সিলরের দোষ নয়। এখানে জমি বেদখল হয়ে যাচ্ছে, এখানে ফিরহাদ হাকিম বা এখানকার যিনি কাউন্সিলর, তিনি বলছেন তিনি জানেন না, প্রমোটাররা জানে। বলছি যে প্রমোটারগুলোর কি এত সাহস হবে? আরেকটা এক্স্যাক্টলি আমি এই জায়গাটাতেই আসছি, যে একটা জমি বিক্রি করতে গেলে বা একটা ফ্ল্যাট হস্তান্তর করতে গেলে পারমিশন লাগবে, রেজিস্ট্রি করতে হবে। তাহলে রেজিস্ট্রি ছাড়াই কি হয়ে যাচ্ছে? হচ্ছে না তো। রেজিস্ট্রি যখন হচ্ছে, তার মানে এই জমির বৈধতা তারা করে দিয়েছেন, জমির কনভার্সন হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে পালানো যাবে না। মানুষ এই প্রশ্নগুলোর উত্তর চাইছে এবং যারা এই 107-108 অর্থাৎ কসবার এই অঞ্চলে বাস করেন, তারা জানেন তো। এবং এখানে তো দ্বৈরথ হচ্ছে, এখানকার যিনি বিধায়ক তিনি বনাম কাউন্সিলর, জাভেদ খান বনাম সুশান্ত ঘোষ। এবং এটা একদিনের নয়, এটা দীর্ঘদিনের। আপনি এখানে থাকলে শুধুমাত্র কালী পুজোয় যে বাজি ফাটে তা নয়, এরা সারা বছর অন্যান্য কারণেও বাজি ফাটে এবং বলা হয় যে এদের দুজনের ভালোবাসার ফল হচ্ছে এই বাজি ফাটা। তো এই জায়গায় দাঁড়িয়ে সুশান্ত ঘোষ কিছু জানেন না, ফিরহাদ হাকিম কিছু জানেন না, বলছে আছেন কেন? তাহলে পদত্যাগ করে দিন। যদি আপনার অপদার্থতার দায় তাহলে কে নেবে? পুলিশ। ফিরহাদ হাকিম কয়েকদিন আগে বলেছেন পুলিশ। তাহলে বলুন, খালি পুলিশের অপদার্থতা যদি হয়, পুলিশ মন্ত্রীর অপদার্থতা, পুলিশ মন্ত্রীকে বলুন পদত্যাগ করতে। সেগুলো না হলে এই কথাগুলো বলবেন না। দিদি, শাসক দলের বেশ কিছু নেতা মন্ত্রীরা তারা বলছেন যে এই যে জমি দখল,
108 নম্বর কিংবা 7 নম্বর, এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় জমি দখল হচ্ছে। তো এই জমি দখল 2011-র পর হচ্ছে না, এর কংগ্রেস সিপিআইএম এর আমল থেকেই শুরু হয়ে গেছিলো, সেটা খানিকটা বেড়েছে। কোথাও গিয়ে কি সেই যে জমি দখলটা, ওটা তৃণমূল সরকার আসার পর ওটা তো বন্ধ হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি যদি সিপিআইএমকে দেখে আপনারা জমি দখল করেন, সিপিআইএম তো 2011 নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনারা তো 26-এ সেই দিকেই এগোচ্ছেন আস্তে আস্তে। যদি সিপিআইএম আপনাদের কাছে মডেল টিচার হয়, সেই টিচারকে দেখে লোকে ভালো জিনিস শেখে। যদিও সিপিআইএমের ভালো কিছু নেই, সেটা পরের বিষয়, কিন্তু ভালো না শিখে আপনারা খারাপগুলোই শিখছেন। আপনারা কাটমানি শিখছেন, চাকরি দেওয়া শিখছেন, ওরা চিরকুটে চাকরি দিতেও বলা হচ্ছে, আর এরা নোট দিয়ে চাকরি দেয়। তো জিনিসটা তো একই। সিপিআইএমকে দেখে ভালো কিছু শিখতে পারতেন না হয়, যদিও সে ভালো হয়নি। সিপিআইএমের সময় কোনো শিল্প আসেনি, শিল্প বন্ধ হয়েছে, এখানেও তাই হচ্ছে। তাহলে পরিবর্তনটা কি হলো? এত যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যের মানুষকে বললেন আমি পরিবর্তন চাই, তাহলে পরিবর্তনটা কী হয়েছে? শুধু ক্ষমতার হস্তান্তর হয়েছে, ওই কাস্তে হাতুড়ি তারা থেকে জোড়া ফুল হয়েছে। বিষয়টা তো এক, সেই জমি মাফিয়া এখানেও জমি মাফিয়া, সেই শিল্পবন্ধ এখানেও শিল্পবন্ধ, সেই দুর্নীতি এখানেও দুর্নীতি। তো এখানে ভালোটা কী হয়েছে? মানুষ কেন তৃণমূলকে তাহলে বাঁচবে বা আবার নির্বাচিত করবে? তার তাহলে কারণ একটা দিন তাহলে। দিদি, এছাড়াও এই নোনাডাঙ্গা কিংবা কসবার যে গুলশান কলোনির যে আশেপাশে যে এলাকা আমরা দেখলাম, যে ওখানে টিন লাগিয়ে ওর মধ্যে সিসিটিভি দিয়ে কড়া নজরদারিতে রাতের অন্ধকারে বেশ মানে ওদের যে কাজ চলছে আরও জোরালো হয়ে উঠছে। আমি আপনাকে একটু অন্য একটা ঘটনা বলছি, কয়েকদিন আগের। এই নিউ টাউন থেকে ঠিক বেরিয়ে, এটা কিন্তু নিউ টাউন মানে ওই বিধাননগর এর মধ্যেই পড়ছে। সেখানে রাতারাতি পুকুর ভরাট করা হচ্ছে, এবং সেখানে যারা অভিযোগ জানিয়েছেন, টেলিভিশনও দেখিয়েছিল, সোশ্যাল মিডিয়াতেও উঠেছিল, এক মহিলা অত্যন্ত সাহসী, তিনিও প্রতিবাদ করেছিলেন বলে তার বাড়িতে রীতিমতন তৃণমূলের গুন্ডারা এসে তার উপর শাসানো, লোকাল কাউন্সিলরকে দিয়ে তার উপর চাপ দেওয়া, এবং ভয়াবহ তার উপরে মানে চাপ দেওয়ানো হয়েছিল। আমি এই ঘটনাটা এই কারণেই বললাম যে এই যে শাসকের পৃষ্ঠপোষকতা না ছাড়া আপনার কি মনে হয় যে এরকম রাতারাতি জলা জমি ভরাট করে দেওয়া সম্ভব? এই যে এই রাত্রিবেলা কিচ্ছু করতে হবে না, এই অঞ্চলটাতে আপনি রাত 10টার পরে দেখবেন কত বড় বড় ওই 8 চাকা 10 চাকার লরি ঢোকে, সব মাটি বোঝাই লরি, সেই মাটিগুলো নিয়ে চুপিসারে রাতের অন্ধকারে ফেলা হয়। এবং এটা আপনার মনে হয় পুলিশ জানছে না? নাকের ডগে আনন্দপুর থানা রয়েছে, তারা জানছে না? এখানকার প্রশাসক যারা রয়েছেন তারা জানছেন না? যে বিধায়ক তিনি জানছেন না? কাউন্সিলর জানছেন না? সাংসদ জানছেন? এটা হতে পারে? আসলে কিছু না, এইখানে কিছু কেউ বলে না, তার কারণ সবার কাছে সমানভাবে বখরার টাকা পৌঁছে যায়। বখরার টাকা পৌঁছে গেলে স্বাভাবিকভাবে কেউ কিছু বলবে না। তো এটাই হচ্ছে। দিদি, এই যে আপনি বললেন যে বিধায়কের সাথে কাউন্সিলরের একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কিন্তু এই যে কাউন্সিলরের এলাকাতে যে এই জিনিসগুলো হচ্ছে, বিধায়ক তো প্রতিবাদ করতে পারতেন। বিধায়ক কিছুদিন আগে ওনার তো দেখলাম বিবেক জাগ্রত হয়েছে, উনি বলেছেন এখানে জমি মাফিয়া, প্রমোটার মাফিয়া এইসব চলছে। বলছি তাহলে আপনি আপনার মুখ্যমন্ত্রীকে বলুন, আপনি তো বিধায়ক, আপনি বিধানসভায় বিষয়টা পেশ করছেন না কেন? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন না কেন? উনি তো পুলিশ মন্ত্রী। দিদি, ওপর থেকে চাপ রয়েছে। আরে চাপ কেন হবে? চাপটা তো পুরো ওইখান থেকে আসছে। আরে 25-75-এর গল্পটা বুঝতে পারছেন না? পুরোটাই 25-75-এর গল্প। যতক্ষণ এই ব্যালেন্সটা অটুট আছে 25 এবং 75, ততক্ষণ পর্যন্ত কোনো ডিস্টারবেন্স নেই। 25-75-এর ব্যালেন্স যদি ডিস্টার্ব হয়, এখানে যদি 50-50 হয় বা 75-25 হয়ে যায়, তখনই গণ্ডগোলটা লাগছে। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলছি যে, এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এই রাজ্যে দেখুন পুলিশ প্রশাসন ব্যর্থ, পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। জমির যে নেচার যেটা চেঞ্জ হচ্ছে, এই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। আপনি আরজি করে আপনার ব্যর্থতা দেখেছিলাম, স্বাস্থ্য দপ্তরের গুণদর অবস্থা দেখেছি, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, জমি হাঙররা কেড়ে নিচ্ছে সেটা আপনি রুখতে ব্যর্থ। তাহলে আপনি আছেন কেন এতগুলো পদ রেখে? আপনি পদত্যাগ করুন। কদিন আগে দেখলাম যে মুখ্যমন্ত্রী পুলিশের মানে যে কার্যবিধি রয়েছে একদম নিন্দাতে সরব হয়েছেন, যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, নিচু স্তরে যারা রয়েছেন তারা ঘুষ খাচ্ছেন, একবারও ভাবছে না, আর সেজন্যই অঞ্চলে যে নেতারা রয়েছেন তাদের নামে বদনাম হচ্ছে। কদিন আগে আরজিকর যখন প্রসঙ্গ হলো, তখন দেখা গেল যে পুলিশকে একদম প্রশংসায় পঞ্চমুখ, মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেল রাফ অ্যান্ড টাফ হতে বলা হলো।
দলের কি এখন গাফিলতি ঢাকতেই পুলিশের সমালোচনা করছেন বলে মনে হয়? অবশ্যই দেখুন, সবথেকে এই রাজ্যে বোধহয় একরকম প্রথম রাজ্য এবং একমাত্র রাজ্য যেখানে পুলিশ মন্ত্রী নিজে পুলিশকে ভর্ৎসনা করছেন, পুলিশের অকর্মণ্যতা তুলে ধরেছেন। এরা তৃণমূল বলছে বাবা বাবা কি চমৎকার, দেখুন পুলিশ মন্ত্রী আত্মসমালোচনা করছেন। আত্মসমালোচনা করছেন না, উনি শুধুমাত্র বলির পাঁঠা করছেন একদম নিচুতলার পুলিশ কর্মীকে, যারা প্রতিবাদ করতে পারবেন না, যাদের চাকরির ভয় আছে, যাদের ট্রান্সফারের ভয় আছে, সেই কারণে তাদেরকে বলির পাঠা করছেন। আর ওপরতলার যারা রয়েছেন, এসপি রয়েছেন, ডিএসপি রয়েছেন, বা আরও ওপরতলার যারা পুলিশ কর্মী, তাদেরকে তিনি কিছু বলছেন না। তারা জানেন না, হতে পারে যদি তারাও না জানে, যদি দক্ষিণ কলকাতার বা এই অঞ্চলের পুলিশ সুপার যদি এই ঘটনাগুলো না জানেন, তো তাদের ব্যর্থতা। শুধুমাত্র এই নরম কাঁধগুলো, যারা একদম নিচুতলার কর্মী, যারা সত্যিই কাজটা করছে, যারা সত্যিই এমনকি তৃণমূলের হাতে ভর্ৎসিত হচ্ছে, তাদের কাছে মার খাচ্ছে, তাদেরকে আপনি বেছে নিচ্ছেন, লজ্জা করে না? আর আপনার এখানে পুলিশ ফোর্স প্র্যাকটিক্যালি প্যারালালি চালাচ্ছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে। পুলিশ মন্ত্রীর ব্যর্থতা এটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের যে দুর্নীতি, নিজের দলের যে জমি হাঙর, তাদেরকে সেফগার্ড করছেন, পুলিশের নিচুতলার কর্মীদেরকে বলির পাঠা করে। দিদি, 108 নম্বর ওয়ার্ডে বিজেপি একজন নেত্রী রয়েছেন, তিনি বলছেন যে তিনি 2019 সাল থেকে এই জমি বাঁচানোর জন্য লড়ে আসছেন। ওনাকে প্রাণে মারারও একবার চেষ্টা করা হয়েছিল। উনি বলছেন যতবার উনি পুলিশ স্টেশনে যাচ্ছেন, তখন সিঁড়ির কাছে থাকলেই ওপরে যারা বসে রয়েছে পুলিশ আধিকারিকরা, তারা একেবারে কাউন্সিলরকে ফোন করে দিচ্ছেন। কিছুদিন আগেই আমি আপনাকে অন্য ঘটনার কথা বলছি, অবশ্যই এটা যিনি আমাদের যে বলেছে একদম সঠিক কথা বলেছে। মনে আছে আপনাকে নিউটনের ঘটনাটা বললাম, নিউটনের উদাহরণটা কেন বললাম? এই রকম শত শত, প্রতিটা আপনি ওয়ার্ডে যাবেন, প্রতিটা জায়গায় যেখানে যেখানে প্রমোটিং হচ্ছে, যেখানে যেখানে আপনার বিল্ডিং তোলার বা জমি নেওয়ার ব্যাপারে আছে, সেখানে সর্বাগ্রে দেখবেন এই জমি হাঙররা তৃণমূলের পৃষ্ঠপোষকতায় পৌঁছে গেছে। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে এই যে আপনি বলছেন না তৃণমূলের এই পুলিশে নিচ্ছে না, নেবে কি করে? কোন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে ভাই? যে লোকাল প্রমোটার থেকে শুরু করে, যারা কাউন্সিলর থেকে শুরু করে, আমি কাউন্সিলর অনেক বড়, তাদের তলায় যারা আছে, তারা সব এক একজন, আপনি এক একজনের সম্পত্তি দেখুন, তাদের ঠাট বাট, তাদের রহন সহন দেখুন, তাহলে বুঝতে পারবেন যে টাকাগুলো, তার কিছুদিন আগেও পর্যন্ত সম্ভবত তারা সাইকেলে করে ঘুরে বেড়াতেন, এখন তাদের এক একজনের 2-3টে করে গাড়ি, বড় বড় বাড়ি, হাতে দামি দামি ফোন, গলায় মোটা সোনার চেন, কোথা থেকে আসছে? দিদি, আপনারা দাবি করছেন যে পুলিশ আধিকারিকরা একেবারে কাউন্সিলর কিংবা তৃণমূলের নেতাদেরকে পারমিশন নিচ্ছেন কিছু করার আগে, কিন্তু কুণাল ঘোষকে কালকে বলতে দেখা গেল যে পুলিশদের কাজে তিনি একেবারে অসন্তুষ্ট, ব্যাগ গোছান, সুন্দরবনে পাঠানো হবে বাঘকে পাহারা দেওয়ার জন্য। পুলিশ মন্ত্রীকে বলুন তাহলে এই কথাটা। কুণাল ঘোষ যখন এত অসন্তুষ্ট, খালি পুলিশকে বলছেন কেন? কষ্ট করে পুলিশের পরে মন্ত্রী কথাটা যোগদান করে দিন, করে বলুন যে পুলিশ মন্ত্রী ব্যর্থ। পুলিশ মন্ত্রীকে তিনি কোথায় যেতে বলবেন সেটা তাদের দলের ব্যাপার, কিন্তু আমরা বলছি অবিলম্বে এই ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ ভূমি সংস্কার মন্ত্রী, তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ তার সময়কালেই কিন্তু আমরা দেখছি জমি হাঙরদের বাড়বাড়ন্ত। এবং শুধু তাই নয়, সিন্ডিকেটের কথা আমরা বারে বারে বলছি, প্রতিটা বিল্ডিংয়ে দেখবেন, প্রতিটা বাড়িতেই দেখবেন এই যে খুব নিম্নমানের জিনিস দিয়ে বানানো হচ্ছে। প্রমোটার কিছু কিছু তারা বাধ্য ওই বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড ইট দিয়ে তৈরি করতে। তার ফলে যারা এত টাকা দিয়ে বাড়ি কিনছেন, নিজের যথা সর্বস্ব পুঁজি দিয়ে, হোম লোন দিয়ে বাড়ি কিনছেন, তাদের পুরো বাড়ির তলাগুলো দেখবেন নোনা ধরে গেছে, নিচগুলোতে ড্যাম্প। এখন তো এটা চরিত্র। আপনি 50 বছর 60 বছর আগেকার বাড়ি দেখুন, আর এখনকার যারা ঝাঁ চকচকে, দেখে হয়তো আপনার ভালো লাগবে, ঠিক যেরকম আপনার এই বাইরে থেকে দেখে সরকারি হাসপাতালগুলোকে খুব সুন্দর লাগবে, নীল সাদা ফেসিয়াল করা, সেরকম এখানেও তাই। ভেতরটায় কিচ্ছু নেই, পুরো ফাঁপা হয়ে আছে, কারণ অত্যন্ত নিম্নমানের জিনিস দিয়ে বানানো হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেই তো বলেছিলেন সিন্ডিকেটের কথা, উনি তো নিজে জানেন। উনি যখন জানেন, তাহলে যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে উনি বিতাড়িত করছেন না কেন? তাদেরকে শোকজ করছেন না কেন? তাদেরকে কান ধরে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন না কেন? পারবেন না সেটা করতে, কারণ সেটা করলে তার দলটাই ভেঙে যাবে। কারণ এটা তো দল নয়, এটা তো শুধুমাত্র টিএমসি, মানে টাকা মারা কোম্পানি। তো টাকা যদি না মারতে পারে তাহলে কোম্পানি থাকবে কি করে বলুন? কোম্পানি দুদিন বাদে দেউলিয়া হয়ে যাবে। দিদি, মুখ্যমন্ত্রী আগে একবার বলেছিলেন যে নিজেদের মধ্যে মিলেমিশে ভাগাভাগি করে খাওয়ার জন্য, তারপর আবার দেখা যাচ্ছে যে নিচু স্তরে যারা ঘুষ নিচ্ছে তাদের সমালোচনাও করলেন, কিন্তু উচ্চ পদস্থে যারা রাজীব কুমারের মতো ব্যক্তি আছে তাদের প্রশংসাও শোনা গেল ওনার মুখে। এই যে বললাম,
দেখুন, বলির পাঁঠা করার জন্য নরম কাঁধ দরকার হয়, ঋজু শক্ত কাঁধ তো হবে না। রাজীব কুমার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা পক্ষপাত রয়েছে তার, সেটা দেখেছিলাম যখন সিবিআই তাকে জেরা করতে এসেছিল। নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন আইপিএসকে জেরা করতে এসছে, যে গ্রেপ্তারও নয়, তিনি তার বাড়ির বাইরে ধর্ণা লাগিয়ে দিলেন। তো এটাতেই তো বোঝা যায় যে এই ঘুণটা কোথায়, শেকড়টা কত গভীর, নাকি কত ওপরে, 13 তলা 14 তলা 15 তলা কত ওপরে আমি জানি না। তো এটাতেই তো পরিষ্কার হচ্ছে। শুধুমাত্র নিচুতলা কর্মীদের আপনি বললে হবে? নিচুতলার কর্মীরা ওপরতলা থেকে ইনস্ট্রাকশন না পেলে একটা কোনো কাজ করতে পারবে না। কিছুদিন আগে আমরা দেখলাম সিভিক ভলেন্টিয়ার, এক একজন সিভিক ভলেন্টিয়ার তারা র্যাফের পোশাক পরিয়ে দিচ্ছে। ওই যে সাঁইথিয়াতে মনে আছে, যার বাড়ি থেকে বিস্ফোরণ হয়ে 3জন মানুষ মারা গেলেন, 2জন মানুষ মারা গেলেন, সেই জায়গায় চিন্তা করুন তো সিভিক ভলেন্টিয়ারদের, তাদের কি প্রভাব প্রতিপত্তি। তারাই তো পুরো এই প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছেন, যেখানে তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল করা। সেটা তো তারা তো এখানে প্রশাসন কন্ট্রোল করছেন। আর এগুলো সব সিভিক ভলেন্টিয়ার হচ্ছে দলীয় ক্যাডার, তৃণমূলের সব দলীয় হারমাত বাহিনী। দিদি, এই যে বেআইনি জমিতে বাড়ি হচ্ছে, সেই বাড়ি আবার বিক্রিও করা হচ্ছে, যারা কিনছেন ততটা তারাও তো দোষী রয়েছেন, যে বেআইনি জায়গায় আমরা জায়গা। দেখুন, যদি জমির ভোল পাল্টে যারা বাড়ি কিনছেন, আমি এই গুলশান কলোনির কথাই বলছি, এখানে আপনি কিছুদিন আগে একটা বিস্ফোরক একজন অভিযোগ করেছিলেন যে এখানে সব বোরখা পরে এসে ভোট দেয়, পুরুষ মানুষরা বোরখা পরে এসে ভোট দেয়। যারা কিনছে তারা তো, তাদের তো এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তারা অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে ওই বোরখা পরিয়ে ভোট দিয়ে, ওই রত্না বিশ্বাসের মতো নেত্রীরা ওই ভুয়ো ভোটার কার্ড তাদেরকে দিয়ে তাদেরকে এখানে বসবাস করিয়ে দেওয়া হচ্ছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য। একটা সরকার, একটা দল, বিশেষ করে একটা রাজনৈতিক দল কত নিচে নামতে পারে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষা নিয়ে তারা খেলা করছে। এই বিষয়টা বারে বারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই বিষয়টা তুলে ধরেছেন যে অনুপ্রবেশকারীদের বন্ধ করতে হবে। দেখুন, উনি বললেন ওইখানে অনুপ্রবেশকারীদের বন্ধ করতে হবে, ঠিক কারেন্টটা লাগলো পশ্চিমবঙ্গে, চড়াং করে উঠলেন একজন 14 তলা থেকে। কেন? আপনার কেন গায়ে লাগছে? অনুপ্রবেশকারী মানে অনুপ্রবেশকারী, তারা আপনার রাজ্যে, আমাদের যে যতজন আমাদের রাজ্যে আছেন তাদেরকে আপনি চাকরি দিতে পারছেন না, তাদের রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আমাদের শিক্ষিত বেকার যুবকরা। যারা কাজ করতে পারে তারা অন্যান্য রাজ্যে, ভিন রাজ্যে তারা দৈনিক মজুরিতে চলে যাচ্ছে। আপনি এখানে কাজ দিতে ব্যর্থ, তার উপরে আপনি আনছেন এই অনুপ্রবেশকারীদের। কিসের জন্য? ভোট ব্যাংক অটুট রাখার জন্য, দুধাইল গাইদের জন্য। তো এই কারণেই কিন্তু এই যে যারা বলছেন, যারা কিনছেন, তারা ভালো করে জানেন যে এটা তাদের এই রাজ্যে পা রাখার একটা দৃঢ় বলিষ্ঠ পদক্ষেপ। এরপরেই তারা ভোটার কার্ড তো পেয়েই যাবে, এরকম ডুপ্লিকেসি করে আধার কার্ডও বার করে নেবে, কারণ আধার কার্ড স্ক্রুটিনি হয়তো এখান থেকে, তারপরে তাদের হয়ে গেল তারা ভারতীয় নাগরিক। এই কারণেই আমরা বলছি সিএ দরকার। এবার এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরোধিতা করছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলোতে লিঙ্কড, শুধুমাত্র এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললে হবে না। এই গুলশান কলোনির মতন এই কলোনিগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে, যেখানে পুরুষরা বোরখা পরে ভোট দিচ্ছেন, শুধুমাত্র তৃণমূলকে ভোট দিচ্ছেন, তা ভোট ব্যাংক তৃণমূলের অক্ষুণ্ণ রাখছে। এবং তৃণমূল কেন চাইছে না সিএ, এইবার বুঝুন, পরিষ্কার হবে। দিদি, 107 নম্বর ওয়ার্ডে গৌতম রায় নামে একজন ব্যক্তি, যিনি একজন রাজনৈতিক দলের সাথেও যুক্ত রয়েছেন এবং মাঠ বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। উনি বলছেন মালা রায় পিঠে পুলির উৎসবে এই মাঠে আসেন, কিন্তু যখন মাঠ বাঁচানোর জন্য ওনাকে দেখা করার চিঠি দেওয়া হয়, উনি দেখা করেন না। দেখুন, আমি জানি না, নিশ্চয়ই আমার তার যে আন্দোলন, আমার শুভেচ্ছা রইল, যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন। কিন্তু এরাই তো, যাদের কথা বলছেন, এরাই তো আবার ইন্ডিজোটে একসঙ্গে আছে। যখন জানে তৃণমূল এত দুর্নীতিগ্রস্ত, ইন্ডিজোটে আছেন কেন ওদের সঙ্গে? শুধুমাত্র নিজেদেরকে প্রাসঙ্গিক রাখতে। সুতরাং আমাদের তো এই কারণেই আমরা বারে বারে বলছি যে এই তৃণমূল হোক, বাম হোক, কংগ্রেস হোক, এরা তো সব দিল্লিতে ইন্ডিজোটের অংশ, এবং এরা সব দিল্লিতে গিয়ে একসুরে গান গাইবে, সব নো ভোট টু বিজেপি বলবে। এই রাজ্যে অন্ততপক্ষে দেখুন যে ভারতীয় জনতা পার্টি আপোষহীনভাবে লড়াইটা করছে, এবং সেই লড়াইতে আমরা বলছি না পতাকার মধ্যে আপনাকে আসতে হবে, আমাদের প্রয়োজনও নেই, কিন্তু অন্তত লড়াইটাতে সামিল হন। আমরা তো এই জায়গাটাতেই আমরা বলছি। তো ওই যে যার কথা বললেন, আমি ওনাকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে তাহলে বলুন আপনার উচ্চ নেতৃত্বকে, আপনি তো রাজনীতি করেন, বলুন যে ইন্ডিজোট থেকে বেরিয়ে এসে তৃণমূলের বিরোধিতা করতে। রাজ্যে কুস্তি করব, দিল্লিতে দোস্তি করব, এই দ্বিচারিতা অনেক হয়েছে, আর না। দিদি, কদিন আগে দেখলাম যে মোহাম্মদ সেলিম তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে একজন উপদেষ্টা হিসেবে দলের একজন বিশেষজ্ঞ লাগবে। কোথাও কি আবার উঠে দাঁড়ানোর জন্য সিপিআইএমকে আবার পিকের কোনো
একজন চাইছেন নাকি পিকে? দেখুন না, কেন এত নাকি তাদের জনসমর্থন রয়েছে, রাস্তায় লালে লাল হয়ে যাচ্ছে, রাজ্যের মানুষ বুঝে গেছে যে লাল রং মানে এখানে ডেঞ্জার, বুঝতে পেরেছেন? তো সেই ডেঞ্জারের কাছে কাছে কে আর যেতে চায় বলুন? 34 বছর যারা এই রাজ্যকে অত্যাচার করেছে, উপনির্বাচনেও সেই ফল দেখেছি। হ্যাঁ, বিজেপি জিততে পারেনি, সত্যি কথাই, কিন্তু বামেরা কোথায়? শুধুমাত্র সিপিআইএম একটা ভয়ে তারা একটা সিটে লড়েছে, নৈহাটির আসনটা ছেড়ে দিয়েছে উগ্র বামের কাছে। তো এদের কি অবস্থা বুঝতে পারছেন? মানে এরা শেষ হতে হতো একেবারেই অপ্রাসঙ্গিক, একেবারেই ডুবন্ত মানুষ খড়কুটো নিয়ে বাঁচতে চায়। তারা কাকে হায়ার করবেন, কাদের কি করবেন, তারা কোথায় কৌটো নাড়িয়ে কাকে কাকে সেই টাকা জোগাড় করবেন। আমি শুনেছি পিকে ভীষণ মোটা টাকা একটা অঙ্ক তিনি দাবি করেন, কিভাবে করবেন তাদের ব্যাপার। কিন্তু আমি এইটুকুনি বলবো, পিকেকে নিন, ডিকেকে নিন আর একেকে নিন, কোনোটাতে কিচ্ছু হবে না। এই রাজ্যে বাম অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বাম নিশ্চিহ্ন হয়ে গেছে। মেরুদণ্ড কি দুর্বল এ রাজ্যে? বামের মেরুদণ্ড সব জায়গাতেই দুর্বল। ওরা খালি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, আর কোথাও আপনি দেখতে পাবেন না। ওদের বরাবর মেরুদণ্ড দুর্বল। যারা মেরুদণ্ড এই তৃণমূলের কাছে তাদের নিজেদের কর্মীরা মার খেয়েছে, মারা গেছে, তাদের সঙ্গে হাত মেলাচ্ছে, খুনিদের সঙ্গে হাত মেলাচ্ছে। এরা আবার বিজেপিকে বলে বড় বড় কথা, বিজেপিকে বলে সাম্প্রদায়িক, নিজেরা ভাইজানদের সঙ্গে হাত মিলিয়েছে। তো বামেদের মেরুদণ্ড আছে নাকি স্প্রিংয়ের মতন, একবার এদিক একবার ওদিক, পিং পং বল। তো ওদের নিয়ে আমাকে এতটা সময় নষ্ট করে বাংলা হান্টে দর্শকদের বিব্রত করবেন না, আর আপনাদেরও মূল্যবান সময়টাও নষ্ট করবেন না। দিদি, এই যে জমি মাফিয়াদের বিপরীতে আপনাদের যে বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে কি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা পথে নামবেন আগামী দিনে? আমরা তো ইতিমধ্যে অবশ্যই নামবো, না নামার তো কারণ নেই। আমরা তো বরাবর বলছি, আপনি তো বললেন আমাদের এখানে 108-এ আমাদের একজন আছে, আমি নাম করছি না, সে এখানে বহুবার আওয়াজ তুলেছে। আচ্ছা, আমাদের তো আপনি জানেন যে কোপও মারা হয়েছিল। হ্যাঁ, জানি তো। আমি আপনাকে একটা ঘটনা বলছি যে এই মানে 108 না, ওটা সম্ভবত 66 ওয়ার্ড, মানে কসবা বিধানসভাতেই, সেখানে একটা এরকম জমি মন্দির, তার পেছনে যে জমিটা, সেই জমিটাকেও পুরো এরকম একদম মানে গাপ করে নেওয়ার চক্রান্ত হয়েছিল। সেখানেও আমরা গেছিলাম, সেখানেও আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, সেখানেও আমরা আন্দোলন করেছি। বিজেপি আন্দোলন করবে আপোষহীনভাবে। আমরা ওই দিনে বাম রাতে তৃণমূল নয়, আমরা ওই ইন্ডিজোটের সঙ্গত নই যে আমরা তাদের সঙ্গে সেটিং করে করব, সিপেমূল হব না। তো আমরা তো এখানে পুরোপুরি এই যে তৃণমূলের জমি হাঙরদের বিরোধিতা আমরা করছি, ভবিষ্যতে আরও দরকার হলে আরও বড় আকারে আমরা করব। দিদি, কুণাল ঘোষ বলছেন যে এই যে পুলিশ রয়েছে, রাজ্যের পুলিশ, সেই পুলিশকে সিপিআইএম এবং বিজেপি পরিচালিত করছে। মানে আমি বুঝতে পারছি না, রাজ্যের সরকারটা তৃণমূলের, পরিচালন করছে বিজেপি, তাহলে বিজেপির কত ক্ষমতা দেখুন। আমি সিপিএম ধরছি না, উনি নামটা নিতে হয় বলে বলেছেন, তাহলে চিন্তা করুন বিজেপির কত ক্ষমতা। এদিকে এরাই বলে বিজেপি নাকি সংগঠন দুর্বল, অনেক কিছু বলে। তো তাহলে চিন্তা করুন তো বিজেপির কত ক্ষমতা। এই কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য কুণালবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।